সারা দেশের মতোই তীব্র তাপদাহে পড়ছে কুষ্টিয়া। বিপাকে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত 7। মাদারীপুরে কালকিনিতে অনিয়ন্ত্রিত ইজি বাইক, সরু রাস্তায় বাস চলাচল ও সড়কে যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত সংবাদে। সারা দেশের মতোই তীব্র তাপদাহে পড়ছে কুষ্টিয়া। গত 2 সপ্তাহ ধরে জেলার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে অস্বাভাবিক গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে শিশুসহ সব বয়সের মানুষের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই তাপদাহতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আসলে এত পরিমাণে গরম, এই গরমে আমরা একটা অতিষ্ঠ হয়ে পড়তেছি। ঘরের বাইরে বের হলেই পড়তে হচ্ছে প্রখর রোদে ও তাপে। ফলে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই রিক্সা চালাতে অনেক কষ্ট, গরম, রোদ জ্বালায় গাড়ি চালাতে পারছি না, খুব সমস্যা। আমাদের গরিব মানুষ না করিতে উপায় নাই। প্রচুর রোদ, আসলে এত রোদে বাইরে বেরোনো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের জন্য। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। স্থান সংকুলন না হওয়ায় বেশিরভাগ রোগীরই ঠাঁই হয়েছে বারান্দায়। রাত্রিতে মানে বমি করা, তারপরে সকালে 2 বের করে পায়খানা করি, তারপরে ঘন ঘন পাতলা পায়খানা করে, বমি করে। ডায়রিয়া ওয়ার্ডের বাচ্চাদের যে এনভায়রনমেন্ট থাকার কথা, এখানে তার কানাকড়িও নাই। চারিদিকে দেখছেন দুর্গন্ধ। আর এই জায়গা তো অনেক গরম, ফ্যান টান নাই, এর জন্য বাচ্চা সারতেছে না। রাতে কমছে, আবার দিনে গরমের জন্য যা তাই হয়ে যাচ্ছে। লোকবল সংকটের চিকিৎসা সেবা দিতে চরম হিমশিম খেতে হচ্ছে নার্সদের। সিট আছে আমাদের 20টা, কিন্তু বাচ্চা ভর্তি আছে 220টা। সেই হিসেবে স্টাফও আমাদের কম, আমরা হিমশিম একটু খেয়ে যাচ্ছি। গরম এড়িয়ে চলার পাশাপাশি রাস্তার খোলা খাবার থেকে বিরত থাকা, বেশি করে নিরাপদ পানি ও শরবত পান করার পরামর্শ চিকিৎসকদের। ঠান্ডা স্থানে থেকে যদি কাজ করা সম্ভব হয় তাহলে পরে কাজ করতে হবে, অথবা রোদ থেকে বাঁচার জন্য ছাতি বা কোনো কাপড় যদি ব্যবহার করা যায় তাহলে সেটি ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন, তাহলে পরে নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে। আগামী 1 সপ্তাহ এমন আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। SM হামিম, মাই টিভি। রংপুরে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে হাঁসফাঁস উত্তরের জনজীবন। জেলা জুড়ে কোথাও নেই একটু স্বস্তির বাতাস। এছাড়া লোডশেডিংয়ে বিপর্যস্ত এই অঞ্চলের জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। আর গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেকেই। ফলে রোগীদের বাড়তি চাপও সামাল দিতে হচ্ছে চিকিৎসকদের। আজ রংপুরে 36.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রচণ্ড গরম আর প্রখর রোদে টাঙ্গাইলের 12টি উপজেলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালে লোকজন বাইরে বের হয়ে আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগম কমে যাচ্ছে। গরমের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমের কারণে রাস্তায় যাত্রী না থাকায় রিক্সা চালকেরা পড়েছেন বিপাকে। এদিকে রসালো ফলের চাহিদা বেড়ে গেছে। জেলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, জেলায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। বৈশাখ আসতে না আসতেই তীব্র গরমে বিপর্যস্ত ভোলার সাধারণ মানুষ। দিনে অগ্নিগর্ভ রোদ ও গরমে খা খা করে চারদিক। রাতেও কমছে না তাপমাত্রা। প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের জীবনযাত্রা। তবুও জীবিকার তাগিদে রোদের খরতাপ আর গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। ভোলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে ভোলায় তাপমাত্রার পারদ 38 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে। প্রচণ্ড তাপপ্রবাহে বাগেরহাটে সাধারণ মানুষের মধ্যে সুপেয় পানি পান করানোর উদ্যোগ নিয়েছেন বাস মালিক সমিতির সদস্যরা। এ সময় শহরে আগত বিভিন্ন পথচারী, দিনমজুর, দোকানদার ও
পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের মধ্যে সুপেয় পানির শরবত পান করানো হয়। কাউন্সিলর জানান, যতদিন এরকম তাপপ্রবাহ চলবে ততদিন এভাবে শরবত ও পানি পান করানো হবে। প্রচণ্ড তাপবাহে ঝিনাইদহে ৫ শতাধিক শ্রমিক ও পথচারীর মাঝে স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বাস টার্মিনালের সামনে ও মহাসড়কে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ট্রাফিক পুলিশের ইনচার্জ গোলাম মোর্শেদ জানান, তীব্র তাপপ্রদাহে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে। জীবিকার তাগিদে প্রচণ্ড রোদ উপেক্ষা করে শহরে চলাচলকারী শ্রমিক, পথচারী, বাসের যাত্রী, ট্রাক চালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। গাজীপুরে টঙ্গীর পাগার এলাকায় একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে রক্ষিত মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গাইবান্ধার সাঘাটে এলাকায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামী ও মামলার প্রধান আসামি শ্রী রূপেন দাসকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে র্যাব ১০-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও র্যাব ১৩ এর সহযোগিতায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে হত্যাকাণ্ডটি সংঘটনের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। চট্টগ্রামের বোয়ালখালীতে বালু বোঝাই ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বোয়ালখালী থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা নিয়ে গোমদণ্ডি ফুলতল মাছের আড়তে আসছিলেন ব্যবসায়ী মিজানুর। আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় আসলে বালু বোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক হাসান মিয়া নিহত হয়েছেন। সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, সকালে হাসান তার বন্ধুদের নিয়ে পুটিয়া সীমান্তের 0 পয়েন্টে ঘুরতে যায়। এ সময় তাদেরকে দেখে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও 7 জন আহত হয়েছে। সকালে শাহজাদপুরের বগুড়া নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আল শামীম নামে একজন যাত্রী মারা গেছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সিরাজগঞ্জের চৌহালিতে শিশু সুবর্ণাকে দল বেঁধে ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ধর্ষণের ঘটনা সবাইকে বলে দেওয়ার কথা বললে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত 2 আসামি সাব্বির হোসেন ও শাকিল খান জিজ্ঞাসাবাদে সব তথ্য জানিয়েছে। সকালে সিরাজগঞ্জ পিবিআই কার্যালয়ে তথ্য জানান পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম। ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলায় বাস পিকআপের সংঘর্ষে 15 জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই চালক খোকন মিয়া পলাতক ছিল। ফরিদপুর র্যাব 10 ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওই চালককে গ্রেপ্তার করে। দুপুরে ফরিদপুর র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার KM শাইক আক্তার। নওগাঁয় হত্যা মামলায় সালাউদ্দিন ওরফে টনি নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে আরও 50,000 টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ৭৫-এর ১৫ই আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। রাস্তার দৈর্ঘ্য মাত্র আধা কিলোমিটার। এটুকু পথ পাড়ি দিতে সময় লাগার কথা ৮ থেকে ১০ মিনিট। অসহনীয় যানজটের কারণে এই আধা কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা। মাদারীপুরের কালকিনি পৌরসভা শহরে অনিয়ন্ত্রিত ইজি বাইক পার্কিং, সরু রাস্তায় আঞ্চলিক পরিবহনের বাস চলাচল ও রাস্তায় যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেখে বোঝার উপায় নেই এটি মাদারীপুরের কালকিনি উপজেলা শহরের যানজটের অবস্থা। চারপাশে ছোট বড় নানা যানবাহনে স্থবির পুরো এলাকা। পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালকিনির আঞ্চলিক সড়কে। ফলে উপজেলার 10টি ইউনিয়নের মানুষকে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পরিবহনের কারণে যানজট, সার্বিক চন্দ্রার সেবা এগুলো ঢোকার কারণে যানজট। পুলিশ থানা থেকে পুলিশ তারপর জাম ছাড়ে, এর আগে কোনো জাম ছাড়ে, কে রেখে কোনো ছাড় নাই ভাই। সাধারণ জনগণের মনে করেন অনেক দুর্ভোগ হয়, বড় গাড়ির কারণে জামগুলো বেশি হয়। সড়ক ব্যবহারকারীরা বলছে অনিয়ন্ত্রিত ইজি বাইক পার্কিং ও সরু রাস্তায় আঞ্চলিক পরিবহন প্রবেশে চলাচলে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ। যানজট থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মানুষের যে এত কষ্ট, এত দুর্ভোগ হয় যে একটা দেখা গেছে একটা অসুস্থ লোক সে 2 ঘন্টাও দাঁড়ায় থাকে। আমাদের গাড়িতে রুগী থাকে, এতে রোগীর অবস্থা অনেকটা গুরুতর খারাপ হয়ে যায়। গাড়িগুলো যখন পালরদি নদী পার হয় তখন এই রাস্তা ক্রসিং করতে পারে না, রাস্তায় জ্যাম বাইজা যায়। যানজট নিরসন করতে বিভিন্ন সেক্টরের সমন্বয়ে সম্মিলিত উদ্যোগে চেষ্টা চলছে বলে জানিয়েছে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। যানজট নিরসনের জন্য আমাদের পদক্ষেপটা হলো যে আমাদের ওই পারে এই বাস অটো স্ট্যান্ডটা আমরা ওই পারে নিয়ে যাবো। ওই পারে সরকারি একটা জায়গা আছে, ওইটা যদি আমাদের বরাদ্দ দেয় আমরা সেটা নিতে পারি। কালকিনি যেন যানজট না থাকে এজন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং সচেষ্ট আছি। যানজট নিরসনে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আমাদের পৌর মেয়র সহ সকলকে নিয়ে আমরা সুধী সমাজ নিয়ে আমরা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। শুধুমাত্র আশার বাণী নয়, দ্রুত যানজট নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। আবহাওয়া জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিরাপদ সবজি উৎপাদন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে B102 জাতের ধান চাষে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মাহমুদপুর উত্তর মাঠে অনুষ্ঠিত মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহমুদপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা SM ইকবাল আহমেদ। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার 2023-24 অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন পরিকল্পনার আওতায় 2 দিনব্যাপী উদ্বুদ্ধকরণ ভ্রমণ করা হয়েছে। চরাঞ্চলের অনাবাদি পতিত জমি আবাদ ও উচ্চ মূল্যের ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করেন। সকালে চৌহালি থেকে উপজেলার 30 জন কৃষক কিষানি জামালপুর হর্টিকালচার সেন্টার ও কৃষি গবেষণা কেন্দ্র প্রশিক্ষণ গ্রহণে ভ্রমণের উদ্বোধন করেন জামালপুরে হর্টিকালচারের উপপরিচালক আরিফুর রহমান। গাজীপুরের কাপাসিয়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ সহ আরও অনেকে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2024-25 মৌসুমে কৃষি পুনরুদ্ধার কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাদ আঞ্জুম অনন্যা। উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ অনেকে। কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাত দলের আক্রমণে 2 জন নিহত হয়েছে। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রাতে উপজেলার গোবিন্দল গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। তবে নিহত পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। পুলিশ বলছে ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের মনোনয়ন দাখিল করেছে 8 জন প্রার্থী। গতকাল ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। অনলাইনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী 2 জন মনোনয়নপত্র যারা দাখিল করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের নব্য সহ সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন সাংবাদিক আতিকুর রহমান, বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী আরজু মোহাম্মদ আব্দুল সালাম খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন 3 জন। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন। গতকাল চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই আপিল শুনানি করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে প্রার্থিতার বৈধতা ঘোষণা করেন আপিলকারী কর্মকর্তা জেলা প্রশাসক কামরুল হাসান। এর আগে গত বুধবার জেলা নির্বাচন অফিসে 17 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়। আমাকে যদি মানুষ ভালো না বাসত তাইলে সেটা মাঠে বোঝা যেত। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো এবং আমার জনগণ নিয়ে আমি নির্বাচনটা করতে চাই এবং বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির 2 প্রার্থী। সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক মোহাম্মদ ইয়াজদানি আমিন আল রাজি জর্জ ও যুগ্ম আহ্বায়ক মোসাম্মদ শাহনাজ খাতুন। এদের মধ্যে ইয়াজদানি আমিন আল রাজি চেয়ারম্যান পদে এবং শাহনাজ খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করার পর স্থানীয় টাউন ক্লাবে সংবাদ সম্মেলন করেন 2 প্রার্থী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত 5 দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্যায়ে 79 জনকে এই কোর্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে 15 ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 140 জন গ্রাম পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম। নড়াইল জেলা পর্যায়ে 2 দিনব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। সোমবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরাফাত হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার মেহেদি হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। খুলনায় অপরাজিতা নেটওয়ার্কের নারীর রাজনৈতিক ক্ষমতা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ও ফুলতলা উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।
নেত্রকোনায় মুক্তিযোদ্ধার সন্তান সংসদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়। পরে মুক্তিযোদ্ধার সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি শাহিনউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব খাঁর মুক্তির পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী সহ মুক্তিযোদ্ধার সন্তানরা। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি এর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং 2024-এর উদ্বোধন করা হয়েছে। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট মুজিবুর রহমান প্রধান অতিথি থেকে এই অনুশীলনের উদ্বোধন করেন। এ সময় যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল জোসুয়া লং এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আইন শৃঙ্খলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপজেলা আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিবের সভাপতিত্বে উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এসিল্যান্ড মোহাম্মদ আসাদুজ্জামান, থানার ওসি শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমি, সাদুল্লাপুর প্রেস ক্লাব সভাপতি নিয়ামুল আহসান পামেল। সাভারে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো টেকসই উন্নয়ন লক্ষ্যে সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় চার্চ অব বাংলাদেশে এ সেমিনার ও আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামির কারকে। এ সময় সেমিনারে কর্মচ্যুত নারী শ্রমিকদের বাজার ভিত্তিক নিয়মের মধ্যে বিকাশ সাধনের অপরাজিতা প্রকল্পের মাধ্যমে বাজার সংযোগ স্থাপনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন এন্টারপ্রেনিউর নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ও আইডিই এর সেমিনার ও মেলার আয়োজন করেন। এতে কয়েকশো নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ। এ সময় সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আক্তার উপস্থিত ছিলেন। বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড় জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার ইসমাইল হোসেন সহ আরও অনেকে। অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেড বিহীন ড্রামের ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন হয়েছে। দুপুরে বাগেরহাট কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ক্যাবের সভাপতি বাবুল সর্দার, সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর দক্ষিণ ইউনিয়নের হিন্দুপাড়ায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা অবৈধভাবে বাড়ি নির্মাণ করে দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। পরে এলাকাবাসী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর রাস্তাটি দখলমুক্ত করার জন্য একটি লিখিত আবেদন দাখিল করে। কসবায় মাই টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে। কসবা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, কসবা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক
সহসভাপতি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।